মরিয়া হয়ে উন্নয়ন বাহিনীর এই খেলাটা না খেললে বোধহয় উপায় ছিল না, কিন্তু গতকাল বেহালা কাণ্ডে যে ভয়ঙ্কর খেলাটা যাদের নির্দেশে খেলতে গেছে তার ইম্প্যাক্ট এবার কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, তোলামূলের উন্নয়ন বাহিনী তু তো গেও, তার পাশাপাশি যাদের মদতে হয়েছে সেই প্যাক বাহিনী, তাদের কপালে এবার কিন্তু শনি নাচতে চলেছে। আপনারা জানেন গতকাল বেহালাতে কি কাণ্ড ঘটেছে, কিন্তু অত্যন্ত ভুল জায়গায় খেলে ফেলেছে এই উন্নয়ন বাহিনী। কেননা কেননা যার বিরুদ্ধে বা যেখানে খেলতে গেছে তিনি হচ্ছেন বিপ্লব দেব, একটা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ইন্টেলিজেন্সে তার যথেষ্ট রকম দখল আছে এবং এবং সবথেকে বড় কথা, তার নিজস্ব একটা নেটওয়ার্ক আছে। ফলে এই জায়গার অনুসন্ধানে যে রিপোর্ট তিনি বার করেছেন এবং দিল্লিতে সাবমিট করেছেন, সেটা তো ভয়ঙ্কর রিপোর্ট গেছে। তার পাশাপাশি এই বিপ্লব দেবকে বাংলায় পাঠিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে সেইখানে এরকম হার হিম করার সন্ত্রাসের চেষ্টা করা হয়েছে। দিল্লি থেকেও স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে কিন্তু এর রিপোর্ট নেওয়া হয়েছে, আইবি রিপোর্ট গেছে, এবং দুইটো রিপোর্ট যখন ম্যাপ করা হয়েছে তার ফলে দুয়ে দুয়ে চার হয়ে গেছে। প্যাকের কপালে কিন্তু এবার শনি নাচতে চলেছে। আপনারা সকলেই বেহালা কাণ্ডটা জানেন, কিন্তু এই যে রিপোর্টটা গেছে সেখানে যেটা ব্রিফলি বলা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে এই যে সভাটা হচ্ছে সেই সভার পুরোপুরি পুলিশ পারমিশন ছিল এবং বিজেপি সমস্ত কিছু নিয়ম কানুন মেনে সেই সভাটা করছিল। আপনারা জানেন এই রাজ্যে বিজেপি একটা স্ট্রিট কর্নার মিটিং করতে গেলেও পুলিশকে দিয়ে কিভাবে সেটা আটকানো হয়, আদালতে গিয়ে পারমিশন নিয়ে আসতে হয়। সুতরাং বিজেপির তরফ থেকে কোনো ভুল ত্রুটি ছিল না। কিন্তু এইখানে ব্যাপারটাকে ধামাচাপা দিতে হবে, এই বক্তব্য যাতে মানুষের কাছে না পৌঁছয়, বিরোধীদের এই কণ্ঠস্বরকে দাবিয়ে দিতে হবে। সেই জন্য স্থানীয় এক কাউন্সিলর শয়তানিটা শুরু করেন এবং সেটা প্যাকের নির্দেশে। কী শয়তানি শুরু করেন? পাশেই 100 মিটারও দূর হবে না, সেখানে একটা খেলা হবে একটা প্রোগ্রাম হচ্ছিল এবং সেখানে তারস্বরে লাউড স্পিকার বাজিয়ে দেওয়া হয়েছিল, যাতে ওই লাউড স্পিকারের সাউন্ডে এইখানকার সব বক্তব্য চাপা পড়ে যায়। বারবার বিজেপি কর্মী সমর্থকদের তরফ থেকে সেখানে গিয়ে রিকোয়েস্ট করা হয়েছিল যে আপনারা এটা করবেন না। কিন্তু কিন্তু কে কার কথা শোনে? যখন এরা বুঝতে পারছিল যে এবার চাপটা আসছে, বিজেপি কর্মী সমর্থকরা সংখ্যায় বাড়ছে, তখনই এরা জোর করে ঢুকে পড়ে, এরা গুন্ডামি করে, এরা মস্তানি করে। এবং শুধুমাত্র বিজেপি কর্মী সমর্থক নয়, সেখানকার স্থানীয় দোকানপাট থেকে শুরু করে পথচারী যারা আছে সকলকেই কিন্তু এরা বিড়ম্বনার মধ্যে ফেলে দেয় এবং সামনে থেকে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দেয় ওই কাউন্সিলর এবং সেখানকার স্থানীয় বিধায়ক। পরবর্তীকালে এসে ব্যাপারটাকে কভার আপ করার চেষ্টা করে পুলিশ নীরব দর্শক। ফলে বিপ্লব দেব তখনই বুঝে গিয়েছিলেন যেখানে ভয়ঙ্কর কিছু হচ্ছে এবং সেই জায়গা থেকে তিনি নিজস্ব নেটওয়ার্কে খবরটা বার করা শুরু করেন এবং সেই খবর বার করতে গিয়ে কিন্তু মারাত্মক তথ্য তার হাতে উঠে এসেছে, যেটা যেটা তিনি দিল্লিতে অ্যাজ ইজ পাঠিয়ে দিয়েছেন। সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এখানে এই যে ঘটনাটা ঘটেছে এটা পুরোপুরি প্যাকের মস্তিষ্ক প্রসূত। প্যাকের এই পরিকল্পনাটা ছিল দুটো মেসেজ দাও। এক, বিরোধীদের কথা শুনতে দেবে না, এত কিছুর পরেও আমরাই এখানে শেষ কথা বলবো, আমাদের পারমিশন ছাড়া কিচ্ছু নয়, সাধারণ মানুষ ভুলে যাও, বিরোধীদের কোনো রকম কোনো কিছু এখানে করার জায়গা থাকবে না। এবং সবথেকে বড় কথা, এই উন্নয়ন বাহিনী এখন সবথেকে বেশি চাপে আছে। এমনিতেই এশার নিয়ে ঘেঁটে হয়ে গেছে, দুর্নীতির চাপ আছে, তাদের সর্বোচ্চ নেত্রী একটা ফাইল ডাকাতি করতে গিয়ে সেখানে ধরা পড়েছে এবং সেটা নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে মামলা চলছে। ফলে এদের অবস্থা যে ল্যাজে গোবরে অ্যান্টি ইনকামবেন্সি হয়ে গেছে, এরা ক্ষমতায় থেকে যাবে এই হাওয়া উঠে গেছে। সেই অবস্থাতেও আমরা দমছি না, আমরাই ক্ষমতায় থাকবো, আমরাই গুন্ডামিতা করব, আমরাই মস্তানিটা করব, এই মেসেজটা দেওয়ার জন্যই পুরো জায়গাটা শুরু হয়েছে। এবং সবথেকে বড় কথা, সবথেকে গুরুত্বপূর্ণ কথা, দেখুন যে বেহালাতে ঘটনা ঘটেছে সেই বেহালার দুটো অংশ আছে, বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিম। দু জায়গাতেই রত্ন বিধায়ক আছে। একবারে এক জায়গায় আছে পার্থ চ্যাটার্জি, যে কোটি কোটি টাকা চুরি করেছে মুখ্যমন্ত্রীর পাশের চেয়ারে বসে, এবং সেই কোটি কোটি টাকার পাহাড় উদ্ধার হয়েছে তার কোচি বান্ধবীর খাটের তলা থেকে। অন্যদিকে আরেক বিধায়ক রত্না চ্যাটার্জি, তার ব্যক্তিগত জীবন নিয়ে আর ঢুকছি না, কিন্তু সেখানে কি হচ্ছে সংবাদ মাধ্যম শিরোনামে কী জিনিস থাকে সকলেই সেই জিনিস জানে। অথচ এই রকম দুটো বিধানসভা যেখানে রয়েছে সেই বেহালা এলাকাতে এই তাণ্ডব চলছে, এই গুন্ডা বাহিনীর মস্তানি চলছে, পুলিশ নীরব দর্শক হয়ে থাকছে। অর্থাৎ বার্তাটা খুব ক্লিয়ার, খোদ কলকাতার বুকে আমরা যদি এই তাণ্ডব করতে পারি, গ্রামাঞ্চলে মফস্বলে আমরা কি করব? সেই মেসেজটা এখন থেকে ক্লিয়ার করে দাও। কেন এই জায়গাটা হচ্ছে সেটাও খুঁজে বার করা হয়েছে এবং সেখানেও যে ডিটেলসটা বলা হচ্ছে যে পরিষ্কারভাবে 2021-এর ভোট পরবর্তী হিংসার ছবিটা ফিরিয়ে নিয়ে এসো।
কেননা এই বাংলায় জেতার আর কোনো রকম কোনো অপশান নেই। যে পরিমাণ করাপশান হয়েছে, যে পরিমাণ দুর্নীতি হয়েছে, প্রশাসনের একটা বড় অংশ চাপে পড়ে এখন নির্লজ্জ চাটুকারিতা করছে, দলদাসগিরি করতে বাধ্য হচ্ছে, কিন্তু মনে মনে তারাও ক্ষিপ্ত, সুযোগ পেলেই তারাও বদলে দেবে। দুই, মানুষ তো হাতের বাইরে চলে গেছে। যাদের সামান্য শিক্ষা দীক্ষা আছে, যাদের মধ্যে এখনও মনুষ্যত্ব বেঁচে আছে এবং যে সংখ্যাটাই বেশি, সেই জায়গাকার ভোট ভুলে যাও, এরা কিছুতেই দেবে না। কেননা যে পরিমাণ চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, ফেরেববাজি হয়েছে, রাজ্যের শিল্প শেষ হয়ে গেছে, চাকরি শেষ হয়ে গেছে, শিক্ষা শেষ হয়ে গেছে, স্বাস্থ্য শেষ হয়ে গেছে, এই মানুষগুলো আর রেয়াত করবে না, একটা সেকেন্ড সুযোগ দেবে না যে এরা যদি ভোট দেওয়ার সুযোগ পায় এরা উল্টো দিকে ভোট দেবেই, এই সরকারের পরিবর্তন করবি, যে ক্ষমতায় আসবে আসুক, এদেরকে তারাও। মানুষের মধ্যে এই জায়গাটা হয়ে গেছে। ফলে এই জায়গা থেকে মানুষ যদি স্বচ্ছভাবে নিরপেক্ষভাবে ভোট দেয় তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। সবথেকে বড় দুঃখ কোথায় হবে, যে এমনিতেই এসআইআর হচ্ছে, ফলে ওই যেগুলো অবৈধ বাংলাদেশি, অবৈধ রোহিঙ্গা, যাদের ভোটগুলো দিয়ে 3বার করে ছাপ্পা মারিয়ে একটা বিধানসভার ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, সেই জায়গাটা সুযোগও থাকছে না। ফলে 2021-এর হার হিম করা সন্ত্রাসের পরিবেশটা ফিরিয়ে নিয়ে এসো। তাতে কি হবে? তাতে এই জিনিসটা হবে যে এখানে বিজেপি কর্মীরা আর ময়দানে থাকবে না। বিজেপি যদি ময়দানে না থাকে, বিরোধী কার্যত শূন্য হয়ে গেছে, কেননা বাকি যারা রয়েছে তারা শূন্য থেকে মহাশূন্যের দিকে যাচ্ছে অথবা জোটে আছে, কোনো রকম কোনো জায়গা থাকছে না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, ভোটাররা ভয়ে থাকবে। কেননা তারা যখন দেখছে কোনো বিরোধী পক্ষ নেই, তাদের উপর এরকম সন্ত্রাস চলছে, তাদের উপর এরকম অত্যাচার চলছে, ভোটের পর এরা আবারও জিতে আসবে। এবং সেই জায়গায় যদি এরা জিতে আসে, এরা ফেরত আসে, তাহলে মুশকিলটা হচ্ছে এবার আক্রমণটা আমাদের উপরও নেমে আসবে। তাই এরা ভয়ে আর ভোট দিতে যাবে না, বা ভোট দিলেও তোমাদের পক্ষেই ভোট দেবে। প্যাক নাকি এই জায়গাটা বার করেছে। এবং যে রিপোর্টটা দিল্লিতে বিপ্লব দেবের তরফ থেকে তো এইসব ডিটেলস গেছে, যে আইবি সূত্রে যে রিপোর্টটা জমা পড়েছে সেটাও কিন্তু এটার সঙ্গে ট্যালি করে যাচ্ছে। কেন? পরপর কয়েকটা ঘটনা আপনাদের দেখাচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পেরে যাবেন। আজকে খোদ মুখ্যমন্ত্রী একটা সাংবাদিক বৈঠক করছিলেন শিল্পপতিদের নিয়ে, এবং সেখানে তিনি বলছেন পরিষ্কারভাবে যে রাজ্যে 30% একটা গোষ্ঠী রয়েছে যাদের সঙ্গে সংঘাতে গেলে পরিস্থিতি জটিল হতে পারে। পরিষ্কারভাবে শিল্পপতিদের বলছে। দেখুন, শিল্পপতিরা ব্যবসা বোঝে, তারা কোন গোষ্ঠী আপনার কি ভোট ব্যাঙ্ক ওইসবের তারা ধার ধারে না। অথচ এই রাজ্যে ওই মৌসই হয়, এখানে কোনো শিল্প আসে না। কেননা এক হচ্ছে যে এখানে সিন্ডিকেট রাজ চলছে, কাটমানি চলছে, আর দুই, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, এখানে শিল্পের পরিবেশই নেই, সবসময় গণ্ডগোল হচ্ছে। তো সেই জায়গাটা খোদ দিদিমণি সার্টিফাই করছে, এই রাজ্যের একটা 30% গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীর সঙ্গে সংঘাতে গেলে বিপদ আছে। এবার এই কথাটা বলার পরে তিনি বুঝতে পেরে গেছেন 30% গোষ্ঠী মানে আপনি কি বুঝলেন কাদের কথা বলা হচ্ছে। মুখ ফসকে সত্যিটা বেরিয়ে গেছে, এটাকে ধামাচাপা দিতে হবে। সাথে সাথে দিদিমণি বলছেন যে এই রাজ্যে 6% এসটি আছে, 26% এসসি আছে, ট্রাইবালদের কিছু হলে রেল অবরোধ হয়ে যায়। আচ্ছা, যদি এই 6% এসটি আর 26% এসসির কথাই বলে থাকেন, 26 আর 6 32% হয়, তিনি তো বলতেন যে 32%-এর একটা গোষ্ঠী আছে যাদেরকে নিয়ে আপনারা প্রবলেমে পড়বেন। তিনি বললেন 30%, তাহলে 30 আর 32-এর অঙ্কটা তো মিলছে না। আর কবে এসসিরা ওই কেন্দ্রে একটা বিল পাস হয়েছে বলে রেল লাইন উপরে ফেলে দিচ্ছে, রেল স্টেশন জ্বালিয়ে দিচ্ছে, ট্রেনে আগুন লাগিয়ে দিচ্ছে, পেশেন্ট ভর্তি যে ট্রেন আসছে সেখানে ইট পাথর ছুঁড়ছে, এই রকম ঘটনা ঘটছে, আর পুলিশ প্রশাসন নীরব দর্শক হয়ে বসে আছে। অর্থাৎ পরিষ্কারভাবে খুল্লা ছুটটা কাদেরকে দেওয়া হচ্ছে বুঝতে পারছেন। এবং সবথেকে বড় কথা, এই রাজ্যে যত দাঙ্গা হাঙ্গামা, সেটা মালদা মুর্শিদা হোক, সেটা মহেশতলা হোক, সেটা আপনার বাড়ির পাশে হোক, সেটা সুদূর উত্তরবঙ্গ হোক, দক্ষিণবঙ্গ হোক, যে জায়গাতে দেখুন একটা পার্টিকুলার জায়গা তারাই কিন্তু করে যাচ্ছে, এবং ভুল ইনফরমেশন দিয়ে তাদেরকে খেপানো হচ্ছে এবং তারা তাণ্ডব নৃত্যটা করছে, পুলিশ চুপ করে বসে থাকছে। লেটেস্ট সংস্করণ বেলডাঙ্গা, একটা ইনসিডেন্ট গেল, আরও ইনসিডেন্ট আপনাদের দেখায়, আপনারা বুঝতে পারবেন কোন রিপোর্ট গেছে। এখানে মনিরুল ইসলাম ফারাক্কার গুন্ডা এমএলএ, তৃণমূল কংগ্রেসের গুন্ডা এমএলএ, যার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, কাঁচকলা, এখন অবধি কোনো রকম করেনি। আর সেই মনিরুল ইসলাম, সেই গুন্ডা এমএলএ থ্রেট দিয়ে যাচ্ছে, জেলে ভরে সামলাতে পারবে তো, মানে পরিষ্কার কথা বলছে, যখন ওই সিএএ বিরোধী আন্দোলন হয়েছিল মুর্শিদাবাদে যেরকম হয়েছিল সেই রকম পরিস্থিতি তৈরি করে দেবে। ভাবুন গুন্ডামিটা, সন্ত্রাসটা কোন জায়গায় নিয়ে যাবে এই মনিরুল ইসলামের মতো গুন্ডারা, এবং সেই জন্যই এত কিছু করার পরও এদেরকে খুল্লা ছুট দেওয়া আছে।
তবে আপনারা যারা ভাবছেন যে আরে ভাই আমরা তো শাসক দলকেই সাপোর্ট করি, আপনারা যারা ভাবছেন আমরা তো ওই দুদেল গাইদের মধ্যে পড়ি, আমাদের তো কিছু হবে না, এত সহজ জিনিস নয়। আইএসএফ তৃণমূল বিবাদে ফের উত্তপ্ত ভাঙড়, বোমাবাজি, এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। ভাঙড় গত 2021-এর বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনার 31টা বিধানসভার মধ্যে 30টাই তৃণমূল কংগ্রেস জেতে, একটা মাত্র আসন এই ভাঙড় জিতেছিল আইএসএফ। সেও যে জিতেছে একজন মুসলিম, নওশাদ সিদ্দিকী, কিন্তু তা সত্ত্বেও সেটাকেও দখল করতে হবে, সমস্তটা দখল করে নিতে হবে। আর সেই জন্য সেখানকার দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? শওকত মোল্লাকে। কোন শওকত মোল্লা? যে শওকত মোল্লাকে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী বলে তুই তো বোমা বাঁধিস, বোমা বাঁধার মাস্টার, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে ভাঙড়। এবং তারপর থেকেই দেখুন ভাঙড়ের অশান্তি, ভাঙড়ে অশান্তি সবসময়ই হয়, কিন্তু এই শওকত মোল্লা দায়িত্ব পাওয়ার পর কোন জায়গায় যাচ্ছে? প্রত্যেক দিন যাচ্ছে। এবং যারা মার খাচ্ছে তারা কেউ বিজেপি করে না, আইএসএফ করে, তারা কেউ হিন্দু নয়, তারা সকলেই সংখ্যালঘু, কিন্তু তা সত্ত্বেও অর্থাৎ মেসেজটা খুব ক্লিয়ার ভাই, তুমি যে ধর্মের হও, তুমি যা খুশি করো, তুমি যদি তৃণমূল না করো তোমার কপালে এটাই নাচছে। আর তার থেকেও বড় কথা, যারা হিন্দুরা এখনও ভাবছেন যে আমি তো শাসক দলকে সাপোর্ট করি, আমার কিছু হবে না। হরগোবিন্দ দাস, চন্দন দাস সিপিএমের সমর্থক ছিল, বিজেপি করতো না। কোন সিপিএম? যে সিপিএম এই মমতা ব্যানার্জির হাত ধরে বসে আছে ইন্ডিজোটে, একসঙ্গে বসে এক প্লেটে বিরিয়ানি খায়, একসঙ্গে বসে চা খায়, একসঙ্গে বিজেপি বিরোধিতা করে, সেই হরগোবিন্দ দাস, সেই চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কেউ বাঁচাতে আসেনি, তার পরিবার অসহায়ের মতো ডেকেছে। সুতরাং যখন সময় আসবে তখন কিন্তু ঠিক সময়ে ঠিক জায়গায় ঠিক লোকেরাই দায়িত্ব পেয়ে যাবে, এবং আপনার কপালে কী নাচছে হরগোবিন্দ দাস, চন্দন দাস দেখে বুঝে যান। এবার এই সব কিছু তো হলো, কিন্তু মেন জায়গাটা যেটা হচ্ছে সেটা যে এরপরও কেন্দ্র চুপচাপ বসে থাকবে, কেন্দ্রীয় নেতৃত্ব কিছু করবে না, এখানকার মানুষকে শুধুমাত্র মার খেতে দেবে না। এখানে যে রিপোর্ট দুটো গেছে তার ট্যালি করলে যেটা দাঁড়াচ্ছে, বাংলায় এই ভয়ের পরিবেশ শুধুমাত্র রাজনৈতিক বৈরিতা নয়, পুরোটাই স্ট্র্যাটেজি। এবং সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে 3 পয়েন্ট এজেন্ডা আছে, যেটা প্যাক তৈরি করে দিয়েছে। বলেছে অন্য কোনো কিচ্ছু করে জিততে পারবে না, এবারে ভোট চুরি রিগিং ওইভাবে করতে পারবে না, এবারে ছাপ্পাটা মারতে পারবে না, এবারে সাধারণ মানুষকে 1000 টাকা 1200 টাকাটা কিছুটা বাড়িয়ে দিয়েও ম্যানেজ হবে না, লক্ষ্মীর ভাণ্ডার ফক্কির ভাণ্ডার কাজ করবে না। এবারে যেগুলো একটু শহুরে মধ্যবিত্ত আছে বা গ্রামাঞ্চলেরও যারা শিক্ষিত মানুষ আছে তাদেরও ভোট দিতে পারবে না, এমনকি যারা নিম্নবিত্ত পিছিয়ে থাকা তাদের ভোটটাও পাবে না। তারা 15 বছর ধরে যা অত্যাচারিত হয়েছে তারা উল্টো দিকে ভোট দেওয়ার জন্য রেডি হয়ে আছে। তাহলে এই 3 পয়েন্ট এজেন্ডাটা কি হচ্ছে? নাম্বার 1 এজেন্ডা হচ্ছে বিপক্ষকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দাও, বিপক্ষকে রাখতে দিলে হবে না ময়দানে। 2, যারা ভোকাল হচ্ছে, যারা এটা নিয়ে কথা বলছে, তাদেরকে এমন সন্ত্রাসের পরিবেশ তৈরি করো, এমন ভয় দেখাও, এমন কেসে জর্জরিত করে দাও, এমন মারধর করো, এই অগ্নিকাণ্ড ঘটাও যাতে তাদের মুখটাও বন্ধ হয়ে যায়, ভয়ে তারা আর যেন মুখ খুলতে না পারে। এবং নাম্বার 3, এর ফলে যারা আনডিসাইডেড ভোটার আছে, যাদেরকে আমরা ফ্লোটিং ভোটার বলি, তাদের ভোটটা নিজেদের দিকে নিয়ে চলে এসো। যে ভাই ময়দানে তো কোনো বিপক্ষ নেই, পরিবর্তনের তো কোনো চান্স নেই, তাহলে আমাদের ভোটটা যদি কোনো রকমের বিপক্ষে যায় এবং ওরা জানতে পারে বিরোধীদের এরকম মেরেছে, আমাদেরও বিরোধী হিসেবে চিহ্নিত করবে, আমাদের অবস্থা কি করবে? দোকান ঘর সব ভাঙচুর হবে, আগুন লাগিয়ে দেবে, খুন হবে, ধর্ষণ হবে, মেয়েরে হাত পা ভেঙে গুড়িয়ে দেবে। এই জায়গাটা যদি করে তাহলেই কিন্তু এরা ভোটে জিততে পারবে, এবং সেটার একটা ট্রেলার কালকে বেহালাতে দেখানো হয়েছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই কলকাতার বুকে, এই বেহালাতে এই ধরনের সন্ত্রাস করতে গিয়ে এরা নিজেদের বিপদটা ডেকে এনেছে। কেননা পরিষ্কারভাবে এখানে বিপ্লব দেবের যে রিপোর্টটা গেছে বা ওই আইবির যে রিপোর্টটা গেছে সেখানে বলা হয়েছে যে কলকাতার বুকে যদি এরকম সন্ত্রাসের পরিবেশ হয়, শহরাঞ্চল, গ্রামাঞ্চল, সেখানে ভোটের আগে কি পরিবেশ তৈরি হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এত কিছু এদের বিরুদ্ধে হওয়ার ফলেও ময়দানে ভোট করানোর এবং ভোট দেওয়ার লোক পাওয়া যাবে না, সেই জায়গাটাকে পুরোপুরি ফাঁকা করে দেওয়া হচ্ছে। ফলে কঠোর ব্যবস্থা নিতে হবে, কঠোরতম ব্যবস্থা নিতে হবে, না হলে এত কিছুর পরেও ভোটটা শুধুমাত্র প্রহসন হয়ে থাকবে। সে তো বিজেপি যা করার করবে, না করলে ভুগবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু একটা প্রশ্ন সাধারণ মানুষ হিসেবে আপনাকে করছি, আচ্ছা এইভাবে যদি গুন্ডামি করে এরা ভোটটা জেতে, তারপর কাউকে এরা রেয়াত করবে? এরা তো মুখে বলে 300 বছরের উন্নয়নের কাজ করে দিয়েছি। যদি সত্যি সত্যিই কেউ 300 বছরের উন্নয়নের কাজ করে ফেলে থাকে, তাকে এই ধরনের গুন্ডামির আশ্রয় নিতে হয়? আসলে এসব কিচ্ছু হয়নি।
ফলে যেন তেন প্রকারেণ ওই ভোট ম্যানেজারদের ময়দানে নামিয়ে ভোটটা এরা জিতবে, এবং যারা এইভাবে ভোটটা জেতালো তারপর তাদের হাতে কি অসীম ক্ষমতা আসছে বুঝতে পারছেন। এবং সেই জায়গায় এই যে আরজিকর কাণ্ডটা হলো, কসবা ল কলেজ কাণ্ডটা হলো, সেখানে তারা কেউ কি সরকারের বিরোধী ছিল, কিন্তু তা সত্ত্বেও এরা ক্ষমতা দেখানোর জন্য তাদের উপর কি জিনিস করলো, তাহলে আপনার ঘরে ঢুকেও তো সেই কাণ্ডটাই ঘটাবে। ফলে রাজনৈতিকভাবে এরা যা করবে করুক, কিন্তু এই যে বিজেপি স্লোগানটা দিয়েছে না, পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার, এই জায়গাটা কিন্তু আপনাকেও মাথায় ঢুকিয়ে নিতে হবে। এই জঙ্গলরাজ সারা ভারতবর্ষের কোথাও নেই। অনেক জায়গায় বিরোধী রাজনৈতিক দলের সরকার আছে, কিন্তু এই অরাজকতা, এই মহা জঙ্গলরাজ কোথাও নেই। এবং এই জায়গা থেকে নিজেকে বাঁচানোর জন্য কিন্তু এবার সত্যি সত্যি পাল্টাতে হবে, পরিবর্তনটাকে সাকসেসফুল করতে হবে। না হলে ওই কসবা ল কলেজ হবে, না হলে ওই আরজিকর কাণ্ড হবে, আর আপনি এরকম করে মাথা চাপড়ে কিন্তু কাঁদবেন। এরা যদি এখনই এই জিনিস শুরু করে দেয়, ভোটের সময় কি করবে এবং ভোট হয়ে গেলে কি করবে, একবার শুধু সেই কথাটা ভাবুন। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।